সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নতুন একটি আয়োজন নবারুণে। আপনাদের সাথে পুরো আয়োজনের সময়টি জুড়ে সাথে থাকবো আমি তাহমিয়া ইয়াসমিন। নবারুণ নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো। আমরা আমাদের এই অনুষ্ঠানে তরুণ, নবীন ও নতুন চিন্তা শক্তির মানুষদের সাথে কথা বলে থাকি এবং তাদের জীবনের গল্প শুনি, সফলতার গল্প শুনি। তারুণ্যকে তো আসলে কোনো বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। তো আমরা চেষ্টা করি যাদের প্রবল ইচ্ছা শক্তির দ্বারা নতুন কিছু করে দেখানোর সাহস রাখে তারাই মূলত নবীন, তারাই মূলত তরুণ এবং আমাদের অনুষ্ঠানে নবারুণ। আজ আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন তেমনই একজন তরুণ সমাজসেবক, জনাব মোহাম্মদ আদনান হোসেন। আদনান হোসেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা ও সংগঠক। 2010 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান এবং তাদের মায়েদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে এবং এই সমস্ত কাজই তিনি করছেন সম্পূর্ণ বিনামূল্যে। ইতিমধ্যে আদনান হোসেন দেশি এবং বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। আদনান হোসেন, কেমন আছেন আপনি? কেমন চলছে আপনার যাবতীয় দিনকাল? থ্যাংক ইউ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আপাতত করোনার মধ্যে আসলে আমরা সবাই যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ এর মধ্যেও ভালো আছি। কাজ অনেক ব্যস্ত রাখে, সো দিন সকাল কখন থেকে দুপুর, দুপুর কখন থেকে রাত হয়ে যায় বোঝা যায় না। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ ভালো। আমরা আপনার ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাইবো, কিন্তু প্রথমেই জানতে চাইবো আপনার ছেলেবেলা, আপনার শিকড়, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা আমাদের সাথে শেয়ার জি। করবেন। আমি বড় হয়েছি সৈয়দপুরে, নীলফামারী জেলার সৈয়দপুর, ছোট্ট একটা শহর। এবং আমার স্কুল কলেজ সবকিছুই ওখানে। আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার পুরো জীবনটাই ওখানে অতিবাহিত হয়েছে ওই একদম ছোটবেলা, কৈশোরবেলা, ওই সময়টাতে। এবং ওখান থেকে আসার পরে দেন আমি ঢাকায় হচ্ছে গিয়ে আমার হায়ার এডুকেশন এর জন্য শুরু করি আমার ব্যাচেলর, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। সো আমার পুরো পরিবার ওখানে থাকে। ছোটবেলাটা অনেক মজার ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর বিশেষ করে যেটা হচ্ছে আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি, তো যৌথ পরিবারের মজাটাই আলাদা। সবগুলো ভাই বোন একসাথে থাকা, প্রত্যেকটা দিন যেমন মনে হয় একটা ঈদের মতো করে। আর সো যৌথ ওই ওই পরিবারে তো অনেক সময়গুলো স্মৃতি থাকে আসলে। জি হ্যাঁ, জি, সুন্দর একটি স্মৃতির কথা অনেক বলবেন। অনেক স্মৃতি। সুন্দর স্মৃতিগুলো যেমন হচ্ছে পিকনিকে যাওয়া। যখন হুম, যেমন ধরেন যে বাসায়ও আমাদের একটা অ্যানুয়াল পিকনিকের মতো হতো। সবাই মিলে যেতাম। সো দেখা যেত যে অনেক মানুষ, তো তখন হয়তোবা একটা মাইক্রোবাসে গেলে কে কার উপরে বসে যাচ্ছে, কে কোথায় বসে যাচ্ছে। সো খুব মজা করতে, করতে গান করতে, করতে আসলে পিকনিকে যাওয়া। তো ওই সময়গুলো আসলে অনেক সুন্দর একটা মেমোরি। এবং আসলে বেড়ে ওঠাতে বা আমার কাজের ক্ষেত্রে বা আমার আমার মধ্যে যে এই মানবিক গুণগুলো নিয়ে আসতে আসলে আমার এই ছেলেবেলাগুলো অনেক হেল্প করেছে। এই স্মৃতিগুলা থেকেই হয়তোবা আমি আজকের এই মানুষটা। বেশ ভালো। আমরা আপনার ছেলেবেলা জানতে পেরেছি। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যখন যৌথ পরিবার থাকে তখন খাওয়ার টেবিলে, আমি নিজের অভিজ্ঞতার জন্যই জানি যে খাওয়ার টেবিলে একটু অন্যরকম মজা থাকে। তো আপনি যদি তেমন কোনো স্মৃতি আমাদেরকে বলতেন, কি ধরনের মজা হতো আহ আপনাদের খাওয়ার টেবিলে? সো বেসিক্যালি খাবার টেবিলে দেখা যেত যে স্পেশালি মানে সবাই তো অনেক মজা করে খেতাম সবাই, কিন্তু যেমন মুরগির কোন পিসটা কে নিবে, আহ, এবং যেটা হচ্ছে গিয়ে কোন গরুর মাংসে চর্বি আছে, সেই জিনিসগুলা আসলে যে কারাকারির যে একটা ব্যাপার ছিল, সেই জিনিসগুলো আসলে খাবার টেবিলে সবচেয়ে সুন্দর জিনিস। এবং ভাই বোনের মধ্যে যে আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাই চেয়েছে, আমার বড় ভাই চেয়েছে, আমি এটা ছেড়ে দেই। এটা কিন্তু নট স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ, ইটস আ লাভ এন্ড অ্যাফেকশন আমার ভাই বোনের একদম। প্রতি। তো ওই জিনিসগুলো আসলে অনেক সুন্দর একটা জিনিস যৌথ পরিবারের। আপনি পরিবার খুঁজে যৌথ পাবেন। হলে আসলে আমরা এই বিষয়টা শিখতে পারি যে জি। শেয়ারিং জিনিসটা, স্যাক্রিফাইস জিনিসটা, এটা আমাদের অটোমেটিক্যালি চলে আসে ভেতরে। হ্যাঁ, ধন্যবাদ। অফকোর্স। জি, আমরা জানতে চাইবো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে এবার। জি। এই প্রতিষ্ঠানের আহ সূচনা এবং আপনার একদম প্রথম দিনের গল্প থেকে বলবেন আমাদেরকে। জি। সো
প্রতিষ্ঠানটা বেসিক্যালি কখনো, আমি যদি বলি যে আমি কখনো আসলে চিন্তা করি নাই যে আমি আহ, মানে কোনো একটা প্রতিষ্ঠান করে আসলে মানুষকে হেল্প করার যে একটা বিষয়টা আছে, যেমন আমি বললাম যে যৌথ পরিবারে বড় হয়েছি। সো আমি কিন্তু একটা হুম, হুম। এমপ্যাথি নিয়েই বড় হয়েছি। কারণ একই পরিবারে অনেকগুলো মানুষের সাথে এবং প্রত্যেক মানুষের আলাদা, আলাদা ভাবে তাদেরকে ডিল করতে হতো। তো সেখান থেকে আসলে মানুষকে বোঝার, মানুষকে জানার যে গুণ বা আগ্রহ, এই জিনিসটা সবসময় ছিল। সো আমি 2009 এ একটা উইন্টার ক্যাম্পেইন এ যাই কুড়িগ্রামের দিকে। সেখানে গিয়ে আসলে অনেকগুলো মানে এটা ছিল আমার জীবনের ১ম বার যে ভলান্টিয়ারি করে মানুষের কাছে ত্রাণ পৌঁছায় দেয়া। সো সেই ত্রাণ দেয়ার সময় আসলে অনেকগুলো পরিবারের সাথে কথা হয়েছিল বা দেখা হয়েছিল। তখন আসলে বুঝতে পেরেছিলাম যে একটা মানুষ আরেকটা মানুষের জীবনে আসলে কি, কি ধরনের চেঞ্জেস নিয়ে আসতে পারে। আমরা সবসময় আমাদের আশেপাশের সারাউন্ডিংস কে দেখেই বড় হই। কিন্তু রিয়ালাইজ করার মতো কিন্তু তখন ওইরকম কোনো সিচুয়েশন তৈরি হয় না। যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম একটা ইনসিডেন্ট এর মধ্যে পড়ি। আমার জন্য ওটা একটা লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স ছিল যে মানুষকে খুব কাছ থেকে দেখা, তাদেরকে জানা এবং সেই জায়গা থেকে আসলে জানতে পারি যে অনেকগুলো বাচ্চা আছে যারা জি। শুধুমাত্র খুব সামান্য টাকার জন্য তারা স্কুলে যেতে পারে না। এবং সেই জিনিসগুলো আসলে আমাকে মানে হয় না আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কাজ করার একটা জায়গা থাকে যেখানে আমরা ওই ধাক্কাটা পাই যে তোমার এই কাজটা করতে হবে বা ওই যে আমরা বলি যে ইচ্ছা শক্তি জেগে ওঠে। তো আমার জন্য ওই ঘটনাগুলো ছিল একটা ইচ্ছা শক্তি জেগে উঠার একটা গল্প আরকি। এবং সেখান থেকে আসার পরে আসলে আমি চিন্তা করেছিলাম যে আমি কিভাবে আমি এই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাবো। এবং সেখান থেকে আসলে আ আ চিন্তা করা যে আমি বাচ্চাদেরকে হেল্প করতে চাই। কারণ আমার নন প্রফিট সম্পর্কে কোন ধারণা ছিল না। একটা মানুষ আরেকটা মানুষের জীবনে আসলে কিভাবে চেঞ্জেস নিয়ে আসতে পারে, একটা শিক্ষার মাধ্যমে বা খাবারের মাধ্যমে বা কাজের মাধ্যমে, এইটার একটা কোনো ওরকম খুব বড় কোনো আইডিয়া ছিল না। তো ইচ্ছা ছিল যে মানুষকে হেল্প করব। বিশেষ করে বাচ্চাদেরকে হয়তোবা পড়ার একটা সুযোগ করে দিব। সেই জায়গা থেকে আসলে কাজ করা। ১ম এ শুরু করি একেবারে ছোট করে যে একদম ১৭ জন বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বারান্দার মধ্যে ইচ্ছা ছিল যে জাস্ট বাচ্চাদেরকে পড়াবো। কিন্তু পড়াতে, পড়াতে যখন দেখলাম যে মোটামুটি বাচ্চারা রেগুলার স্কুলে আসছে আ এবং ওই আপনার হয় না যখন আপনি কাজ করতে থাকেন তখন কিন্তু আপনার আ মনোবলটা বেড়ে যায় যে আমি আরো একটু বেশি করে কাজ করি। তো সেই থেকে মনে হলো যে যেহেতু বাচ্চাদেরা মানে রেগুলার আসতেছে কেননা এটাকে একটা ফরমাল স্কুলে করে ফেলি। মানে একটা হুম, হুম। ফরমাল স্কুল করলে বাচ্চারা আরো সুন্দর করে শিখতে পারবে। একটা টিচার থাকবে, পড়াবে, আ রেগুলার বেসিস এ একটা হোমওয়ার্ক যাবে, ক্লাস ওয়ার্ক যাবে এভাবে করে। সো ওইটা করার পরে যখন দেখলাম যে এই ফরমাল স্কুলটাকেও আমরা খুব সুন্দর করে গুছায় নিয়ে যেতে পারছি, তখন কিন্তু আসলে খুব এমন কোনো না যে অনেক কিছু করে ফেলেছি। বাট ওই মানে ভালো লাগার বিষয় থেকে তারপরে মনে হলো যে আমি যদি আমার শহরে সৈয়দপুরে আমি যদি এই কয়টা বাচ্চাকে এত সুন্দর করে পড়াতে পারি, কেননা বাংলাদেশে আমি অনেকগুলো বাচ্চাকে বিভিন্ন জেলায় পড়াতে পারবো। এবং সেই থেকে কিন্তু একটা শুধুমাত্র হিউম্যানিটি ফাউন্ডেশনের জন্ম এবং ২০১০ থেকে আমাদের যে কাজ আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে প্রায় ৪ টা জেলায় আমরা স্কুল স্থাপন করে কাজ করছি। প্রায় ৪৫০ মতো বাচ্চা আমাদের এখানে রেগুলার পড়াশোনা পাচ্ছে। ফ্রি কস্ট অফ এডুকেশন সাথে ওদের খাবার বা অন্যান্য যে হেলথ বেনিফিটস আছে সেটা পাচ্ছে। সো মানে ধাপে, ধাপে। সো আমি যদি একদম পুরো ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এর ব্যাপারে আপনাকে বলি, এটা ছিল একদম ইনিশিয়াল স্টোরি যেটা বললাম। যে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন একটা নন প্রফিট অর্গানাইজেশন যেটা আমরা শুরু করি ২০১০ এ এবং শুরু করার যে পুরো বিষয়টি ছিল যে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। এই যে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাদেরকে বা যারা অল্প কিছু টাকার জন্য স্কুলে যেতে পারছে না। যদিও আমাদের গভর্নমেন্ট স্কুলস গুলো ফ্রি আছে, অনেকগুলো এনজিও স্কুলস আছে। তারপরে এমন অনেক বাচ্চা আছে যারা হয়তোবা আ স্কুলে যেতে পারছে না। সো তাদেরকে নিয়েই কাজ করার জন্য এবং আজকে ২০২১ সালে আমরা অলরেডি ৭ টা স্কুল আ পরিচালনা করছি। ৭ টা স্কুলের মধ্যে নিয়ারলি 500 বাচ্চাকে আমরা আমাদের এখান থেকে তারা এডুকেশন পাচ্ছে এবং এটার পাশাপাশি আ শুধুমাত্র বাচ্চারাই না, তাদের মাদেরকে
বা ওই এলাকার যে তরুণরা আছে তাদেরকে নিয়েও আমরা বিভিন্নভাবে কাজ করছি। সো ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ইন শর্ট আমাদের ৩ টা প্রোগ্রাম আছে। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। এডুকেশনের আন্ডারে বেসিক্যালি আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। আচ্ছা। এম্পাওয়ারমেন্ট এর আন্ডারে আমরা আ বাচ্চার মাদেরকে বা এলাকার হুম, হুম। মহিলাদেরকে নিয়ে কাজ করি বিভিন্ন কর্মসংস্থানের জন্য। আর ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা তরুণদেরকে নিয়ে কাজ করি। সো এই ৩ টা জি। প্রোগ্রাম আছে। আ হুম, হুম। আমরা এই মুহূর্তে কাজ করছি আরকি। এটার আচ্ছা, পাশাপাশি ইটস আনুষঙ্গিক হিউম্যানিটি। অনেকগুলো কাজ জি, জি, জি আমি বলতে চাচ্ছি ইটস হিউম্যানিটি যে নামকরণ, যে জি, নামটা দেয়া হয়েছে ফাউন্ডেশনটার। জি। নামকরণের পেছনের গল্পটা কিরকম? মানে কিভাবে মাথায় আসলো যে এটার নাম আপনি ইটস হিউম্যানিটি রাখবেন? আমাকে অনেকেই প্রশ্ন করে যে আসলে নামগুলো তো অনেক সহজ হওয়া জি। উচিত। কিন্তু হ্যাঁ, ইটস সহজ হওয়া উচিত। হিউম্যানিটি ফাউন্ডেশন অন্যরকমও হওয়া উচিত ছিল। এটা জি, কেন? জি। আ সো এইটার পিছনে একটা গল্প আছে। আমি আর আমার বন্ধু আমরা যখন এই প্রজেক্টটা নিয়ে ভাবছিলাম যে আমরা একটা অর্গানাইজেশন করব যেখানে হয়তোবা আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা বাচ্চাদেরকে পড়াবো। লং টার্ম এ আমরা একটা প্ল্যান করব। সো তখন কি এমন হতে পারে যেটা মানুষের মাথায় আ ধরেন যে একটা পুশ করবে যে আচ্ছা আমি যেটা করছি এটা যেন আমার মানে কাজ মানে আমার আ কন্ট্রিবিউশন টাকে ডিফাইন করে। হ্যাঁ? আমি যে কন্ট্রিবিউট করব। সো ইটস হিউম্যানিটি মানে হচ্ছে এটাই মনুষ্যত্ব। সো আমি যদি একটা বাচ্চাকে পড়াচ্ছি, ইটস হুম, হুম। হিউম্যানিটি। আমি যদি একটা মাকে এম্পাওয়ার করছি, ইটস হিউম্যানিটি। আমি যদি হ্যাঁ, একটা পারফেক্ট। তরুণকে স্কিলড করছি, ইটস হিউম্যানিটি। হোয়াটএভার আই এম ডুইং, ইটস জি। হিউম্যানিটি। আপনি নিজেকে ফোর্স করছেন যে আমি হুম, যাই হুম। করছি না কেন এটাই মনুষ্যত্ব। মানুষের জন্য আসলে করা, মানুষের কল্যাণের জন্য করা, ইটস হিউম্যানিটি। এইজন্য এটার নাম হয়েছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। অনেক এবং সুন্দর এবং মহৎ আমাদের একটি চিন্তা আসলে আমাদের এটার সাথে পুরো জড়িত আছে। কাজকে ডিফাইন করার জন্য আই থিংক এটা খুব সুন্দর একটা নাম ছিল এবং খুব পছন্দ, খুব মনের কাছের একটা আ নাম। আ জি, অফ আপনি কোর্স যেভাবে নিজের বলেছেন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ২য় কোনো অপশন আসলেই ছিল না। জি, এটাই এক এবং এটাই। একমাত্র। খুব সুন্দর। আপনাদের বর্তমান প্রজেক্ট বা চলমান আপনাদের প্রজেক্টের কিছু কোনো কথা আমাদেরকে শেয়ার করবেন। কি করছে আ আপনার ফাউন্ডেশন শিক্ষাদানের জি। পাশাপাশি? আমাদের তো বেসিক মেজর যেটা প্রজেক্ট অ্যাক্টিভিটি হচ্ছে সেটা জি, এডুকেশন আছে। জি, পাশাপাশি আমি যেটা বললাম যে প্রতিভা নামে আমাদের একটা ওমেন ট্রেনিং সেন্টার আছে যেখানে আমরা বেসিক্যালি রুরাল ওমেনদেরকে স্কিলস প্রোভাইড করি, সফট ট্রেনিং গুলো প্রোভাইড করি এবং সেখানে তাদের প্রোডাক্ট গুলাকে কমার্শিয়ালাইজ করি। এবং আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের নাম হচ্ছে সিএফওয়াইডি, সেন্টার ফর ইউথ ডেভেলপমেন্ট যেটা দিয়ে আমরা তরুণদেরকে নিয়ে কাজ করি আরকি। কিন্তু এটার পাশাপাশি যে এই মুহূর্তে করোনার সময় অনগোইং কিছু প্রজেক্ট যেটা আমাদেরকে ইমার্জেন্সি ওয়েতে করতে হচ্ছে। যেমন একটা হচ্ছে জরুরি অক্সিজেন সেবা। এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশে ৮ টা জেলায় আ জরুরি অক্সিজেন সেবাগুলো প্রদান করছি। যেমন ফ্রি অক্সিজেন সার্ভিস আ বিভিন্ন যারা আ মানে যেহেতু আমাদের প্রত্যেকটা জেলায় একটা অক্সিজেনের সংকট আমাদের ভলান্টিয়াররা হচ্ছে গিয়ে অন কল বেসিসে 24 আওয়ার সার্ভিস প্রোভাইড করছে যে যার যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে অক্সিজেন সেবাগুলো নিয়ে চলে যাচ্ছে। এবং মানুষকে এমন অনেকগুলো স্টোরি আছে যখন শুনি যে আমাদের অক্সিজেন দেয়াতে ওই মানুষটা বেঁচে গিয়েছে। বা আমরা তাকে কিছুটা সময়ের জন্য ধরে রাখতে পেরেছি যাতে করে সে হসপিটাল পর্যন্ত যেতে পারে। সো এটা একটা প্রজেক্ট আমরা এই মুহূর্তে করছি এবং আমরা এখন আ ৮ টা জেলায় করছি। আমরা সামনে আরো ৪ টা জেলায় করার পরিকল্পনা করছি। এবং আমাদের বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন আছে যাদের সাথে আমরা মিলে এই জিনিসগুলোতে করছি এবং এটাতে পুরো জিনিসটাতে হেল্প করছে আমাদের ভলান্টিয়ার। বিভিন্ন এলাকার বা বিভিন্ন জেলার যে ভলান্টিয়াররা আছে তারা আমাদেরকে হেল্প করছে। এবং এটার পাশাপাশি হচ্ছে গিয়ে কোভিড রিলিফ যেহেতু এই সময়ে অনেকে চাকরি হারিয়ে গ্রামে চলে গিয়েছেন। আ পর্যাপ্ত পরিমাণে খাবার তাদের বাসায় নেই এবং কাজ নেই। যার কারণে আসলে মানুষ খুব কষ্টে একটা সময় কাটাচ্ছে। সো আমরা চেষ্টা করছি যে আমাদের সাধ্যমতো আমরা যেখানে মানুষকে ১০ দিন, ১৫ দিন, ৩০ দিনের খাবারগুলো পৌঁছে দিচ্ছি। যাতে তারা ফ্যামিলি নিয়ে এট লিস্ট বাসায় সেফলি এই সময়টাতে থাকতে পারে। সো এই ২ টা হচ্ছে গিয়ে ongoing প্রজেক্ট কারেন্টলি IHF এর। এবং এটার পাশাপাশি আমাদের যে এডুকেশন প্রোগ্রাম গুলো আছে, যেহেতু স্কুল বন্ধ আছে,
হুম, হুম। এবং আমরা জানি না যে আসলে স্কুল কবে খুলবে। তবে আমরা আমাদের পড়াশোনাগুলো চালিয়ে রেখেছি। আমাদের হোম স্কুলিং এর মাধ্যমে আচ্ছা। বাচ্চাদেরকে টিচাররা ওয়ার্কশিট প্রোভাইড করছেন, তারা পড়াশোনা করছে, যাতে করে কোনো বাচ্চা এখান থেকে ড্রপ আউট না হয়ে যায়। যেন তারা হারিয়ে না যায়। কারণ আপনি দেখছেন যে করোনার সময় অনেকগুলো স্কুল বন্ধ থাকার কারণে স্কুল হুম। বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে বাচ্চা অনেক স্কুলটাতে ঝরে তালা পড়েছে লেগে এখন গিয়েছে। আসলে। তারপর একদম। অনেক বাচ্চা ঝরে পড়েছে, অনেকে চাইল্ড লেবার এর আন্ডার পড়ে যাচ্ছে, অনেকের হুম, হুম। খুব দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। অনেক এমন স্টোরি আছে যে অনেক ১০-১১ বছরের মেয়ে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সো আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের স্কুলে যে বাচ্চাগুলো আছে তাদেরকে যেন আমরা ধরে রাখি। এবং তো আমরা ওইভাবে সেক্ষেত্রে কি করেই আপনারা অনলাইন কোনো প্রোগ্রামিং স্কুল বা এমন কিছু করছেন নাকি কিভাবে প্রোভাইড করছেন এই সময়টাতে করোনাকালীন সময়ে? জি। সো বেসিক্যালি যেটা দেখা যায় যে এই সুবিধাবঞ্চিত যে ফ্যামিলি গুলাও আছে তাদের কাছে তো আর ধরেন যে এই ধরনের ট্যাব বা না, না। স্মার্টফোনের সুবিধা নেই। সো হুম, হুম। আমরা যেটা করেছি যে আমাদের যারা বড় বাচ্চারা আছে যেমন 6, 7, 8 এ যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা দেখা গিয়েছে ট্যাব প্রোভাইড করেছি। যে তাদেরকে হুম, হুম। ট্যাবের মাধ্যমে যেমন ২ টা বা ৩ টা বাচ্চা আছে, একই এলাকাতেই তো থাকে। সো ওদেরকে ট্যাব প্রোভাইড করেছি যাতে করে ওই ৩ টা বাচ্চা একটা ট্যাব ইউজ করতে পারে। সো যখন ক্লাস হবে, যেমন যখন কোন টিচার ক্লাস নিচ্ছে তারা যেন ৩ জন একই ট্যাবের মধ্যে পড়াশোনাটা দেখতে পারে বা লেকচারটা শুনতে পারে। আবার যারা ছোট বাচ্চা আছে তাদের বাসায় টেলিফোন আছে। সো তাদেরকে ফোন করে যে তুমি পেজ নাম্বার এত বের করো বা তুমি দেখো যে এই জায়গায় এটা লেখা আছে এটা একটু পড়ে আমাকে শোনাও। সো ওই যে রিডিং পড়ছে বা একটু লিখে হুম, হুম। দেখাও আমাকে। এবং আমরা কমিউনিটি টিচার ঠিক করে দিয়েছি যে আমাদের প্রত্যেকটা টিচাররা তো এলাকা ভিত্তিকই আসে। সো ওই টিচাররা যাতে ওই এলাকায় থাকা অবস্থায় তারা যেন বাচ্চার যে হোমওয়ার্ক গুলো আছে তারা যেন দেখতে পারে। এবং খুব ছোট বাচ্চাদের জন্য আমরা ওয়ার্কশিট করে দিয়েছি। টিচাররা বাসায় বসে একদম পুরো ওয়ার্কশিট রেডি করে দেয়। এটা প্যারেন্টস দেরকে আমরা হচ্ছে গিয়ে হ্যান্ডওভার করে দেই। প্যারেন্টসরা হচ্ছে গিয়ে আবার বাচ্চাদেরকে দিয়ে ওই হোমওয়ার্ক গুলো করে আবার হচ্ছে গিয়ে টিচারদের কাছে জমা দিয়ে দেয়। সো খুব সুন্দর ছোট, ছোট পদ্ধতি ইউস করে বাচ্চাদেরকে ধরে যতটা রাখা। সহজে করা যায় আরকি বিষয়টা। জি, চেষ্টা এইভাবেই। করছেন। জি, জি, জি। ১ম থেকেই বাচ্চাদের আগ্রহটা কতটুকু আছে বলে মনে করছেন? যে আপনি তো মাত্র ১৭ জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছেন জি, এবং এটা একদম ব্যক্তি প্রচেষ্টাই ছিল। তো সেই এক্কেবারে। প্রতিবন্ধকতাটা কেমন ছিল? আপনার সূচনা লগ্ন থেকে মনে হতো যে ১৭ জন স্টুডেন্ট নিয়ে কতদিন কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না? এরকম কোনো বিষয় কাজ করেছে কিনা আপনার কাজের ১ম দিকে? আসলে যখন বাচ্চারা আসা শুরু করে তখন আসলে আপনার আ মানে আগ্রহটা অনেক বেড়ে যায় যে আরো বাচ্চা আসবে, আরো বাচ্চা আসবে। কিন্তু বাচ্চাদেরকে ধরে রাখার একটা বিষয় থাকে। কারণ তারা তো আর খুব আ এমন কোন ফ্যামিলি থেকে আসে নাই যে ফ্যামিলিতে জি, ধরেন যে সেটাই। এনাফ ফুড আছে বা এনাফ রিসোর্সেস আছে। সো বাচ্চাদেরকে একটা মানে ইনসেনটিভ দেয়া হতো। যেটা হচ্ছে গিয়ে হুম, আপনার টিফিন প্রোভাইড করা হতো, ফ্রি স্টেশনারিজ প্রোভাইড করা হতো। সো ওটাতে ওদের একবেলা একটা মিল পাবে। খুব ছোট করে হুম, যখন হুম। শুরু করেছিলাম তখন তো আসলে আ এমন কোন ফান্ডিং ছিল না। সবকিছু একটা পার্সোনাল বেসিস এই ছিল। একটা সিঙ্গারা দেয়া হতো বা হচ্ছে গিয়ে মাঝে, মাঝে গিয়ে আ আমরা হয়তোবা চকোলেটের ব্যবস্থা করতাম। সো ওইটার জন্যই বাচ্চারা আসতো এবং এই যে খেলার ছলে তাদেরকে পড়ানো, ওই সময়টাকে তাদেরকে এমনভাবে দেখানো হতো যে তারা এখানে আসতেছে মানে আ ধরেন যে খেলা করতে। ওই খেলার ছলে আমরা ওদেরকে পড়াতাম, ওদেরকে ধরে রাখতাম। সো আগ্রহটা বাচ্চাদের দেখেন বাচ্চাদের আগ্রহ কিন্তু সবসময়ই থাকে। ওদেরকে একটা হুম, হুম। সঠিক জায়গা এবং সঠিক গাইডলাইন এর প্রয়োজন হয়। আমার মনে হয় যে ওই জায়গাটা দিলে যেকোনো বাচ্চা যেকোনো সিচুয়েশন এ তারা শিখতে হুম, হুম। কিন্তু কারণ বাচ্চাদের মধ্যে শেখার আগ্রহটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে যে আমি কিভাবে শিখাচ্ছি, এইটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে বাচ্চাদেরকে ধরে রাখা স্কুলের মধ্যে বা তাদের আগ্রহটা বাড়ানো। আচ্ছা, আপনি তো ২০১০ সালে শুরু করেছেন এই প্রতিষ্ঠানটা। জি, তখন আপনি আরো বেশি ইয়াং ছিলেন, আরো বেশি তরুণ ছিলেন। আমার যতদূর মনে হয় আপনি তখন স্টুডেন্ট জীবনের একেবারে ১ম পর্যায়ে। তো তখন এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিয়া এতগুলো বাচ্চাকে এই ধরনের টিফিন সরবরাহ করা যেটা আপনি করছেন। তো এই অর্থায়নটা তখন কিভাবে আসতো? আপনি কিভাবে আচ্ছা। মেইনটেইন করতেন এগুলো? শুরুর দিকে আ যেহেতু আলহামদুলিল্লাহ আমি একটা আ প্রিভিলেজ ফ্যামিলি থেকে এসেছি এবং হু, হু। আ আ সো আমার ফ্রেন্ড সার্কেল বা যারা আমার আশেপাশের শুভাকাঙ্ক্ষী ছিল
তারা সবসময়ই চাইতো যে মানে যখন আমি কাজটা শুরু করি সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে। যে না এই জিনিসটা করো আমরা তোমাকে হেল্প করব। আ বাট শুরুর দিকে গল্পটা ছিল যে আমার পকেট মানি। আমার পকেট মানিটা ইউস করেই পড়াতাম। কারণ তখন আচ্ছা। তেমন কোনো খরচ ছিল না। আমরা যে হুম, জায়গায় ক্লাস করাতাম সেটা ভাড়া ছিল মাত্র ৳৫০০ এবং সেই জায়গায় হচ্ছে গিয়ে মোটামুটি স্টেশনারিজ বা অন্যান্য জিনিস যেগুলো করতাম। তো যেহেতু একটা টাউন এলাকায় তো এমনিতেও ধরেন যে জিনিসপত্রের দাম কম ছিল। আ তো আমরা ওই দেখা যেত যে বাচ্চাদেরকে জিনিসগুলো কিনে দিতাম বা ইয়ে করতাম। তো ফ্রেন্ডরা টাকা মিলায় দিয়ে দিতাম। আ এবং আ যেটা হচ্ছে যে আরো কয়েকজন শুভাকাঙ্ক্ষী ছিল। তখন যখন দেখে যে কাজের প্রোগ্রেসটা হচ্ছে তখন তারা ধীরে, ধীরে ছোট, ছোট অ্যামাউন্ট দিয়ে হেল্প করা শুরু করে এবং ঠিক সেই থেকে হচ্ছে গিয়ে মানে অর্থায়নের জিনিসটা শুরু হয়। এবং আ আ এরপরে এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমরা অনেক কর্পোরেটের সাথে কাজ করছি। হুম। আমরা ওই আস্থাটা অর্জন করতে পেরেছি আ আমাদের কাজের মাধ্যমে যাতে করে মানুষের ওই কন্ট্রিবিউশন টাকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে এই যে বাংলাদেশের জন্য আ আ একটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দাঁড় করাচ্ছি আমাদের অর্গানাইজেশন এর থ্রুতে। স্টুডেন্টদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তারা কোন, কোন পেশায় যাবে? তারা আপনার ফাউন্ডেশনে থাকবে নাকি বাহিরে চলে যাবে? বা এ ধরনের তাদের কর্মসংস্থান নিয়ে আপনি কি ভাবছেন? সো আমরা তো যখন থেকে শুরু করেছি আমাদের যেমন সৈয়দপুরে আমাদের ১ম স্কুল ছিল। তো সৈয়দপুরে হুম, আমাদের ১ম স্কুলটা বেসিক্যালি আ আ একদম প্লে থেকে যেহেতু শুরু করেছি এজন্য আমাদের এখন ওটা ক্লাস 8 পর্যন্ত আছে। সো আমার ইচ্ছা অবশ্যই আছে যে এটা ক্লাস 9 হবে, 10 হবে। আমাদের বাচ্চারা এখান থেকে এসএসসি দিবে, এইচএসসি দিবে এবং ইচ্ছা আছে আমাদের ইউনিভার্সিটি করার। আমি জানি যে সব বাচ্চা মানে আমি যদি খুব রিয়ালিস্টিকলি চিন্তা করি সব বাচ্চা তো আ ধরেন যে ওয়েট করবে না যে কখন তারা গ্র্যাজুয়েট হবে, কখন তারা তখন তারা চাকরি পাবে, তখন তারা ফ্যামিলিকে সাপোর্ট করবে। আ সো হয়তোবা কারিগরি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে গিয়ে এই বাচ্চাদেরকে একটা সার্টেন এজ এর পরে কারিগরি শিক্ষা দিয়ে আমরা জব প্লেসমেন্ট করতে পারবো। আবার অনেক বাচ্চা হবে যে কারণ স্বপ্ন দেখতে তো আর বাধা নেই যে আইএসএফ এর একটা ইউনিভার্সিটি হবে। ইনশাআল্লাহ হবে। আমরা অনেক ইনশাআল্লাহ। সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা এটা করব। বাট ততক্ষণ পর্যন্ত ইচ্ছা আছে যে হ্যাঁ, আমাদের এখান থেকে বাচ্চারা এসএসসি, এইচএসসি তারা দিতে পারবে এবং এর আগে যে বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, আ যাদেরকে হয়তোবা আমরা যেমন আমাদের যখন ক্লাস 5 পর্যন্ত ছিল, 5 এর যে বাচ্চাগুলো ছিল তখন আমরা ক্লাস 6 শুরু করি নাই। তো আমরা বাচ্চাদেরকে অন্য হুম, স্কুলে ভর্তি করে দিয়েছি এবং আমাদের দায়িত্বে তাদের পড়াশোনার খরচগুলো আমরা বহন করেছি। সো এখন যেমন আমাদের ক্লাস 8 পর্যন্ত আছে, 8 এর বাচ্চা যখন পাস করবে, আমরা যেহেতু ক্লাস 9 এর রেজিস্ট্রেশন এর জন্য এপ্লাই করছি, তো আমরা বাচ্চাদেরকে অন্য স্কুলে ক্লাস 9 এ ভর্তি করে দিব। এবং ওই বাচ্চারা তাদের পড়াশোনা কন্টিনিউ করবে। তাদের পড়াশোনার যে এক্সপেন্সেস গুলো আছে, সেগুলো আমরা বহন করব। একটা সময় যখন আমাদের এখান থেকেই পড়াশোনা করবে, আমাদের এখানেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। সো ইচ্ছা আছে এবং অনেক যেমন আজকে আমি আদনান, আ আমি এক্স হিউম্যানিটি হুম। ফাউন্ডেশনের চেয়ারম্যান। ইউ নেভার নো হয়তোবা এই আমাদের এখান থেকে একটা বাচ্চা উঠে আইএচএফ এর একটা বড় আ আ পজিশনে সে হচ্ছে গিয়ে আইএচএফ এর আন্ডারে আরো পড়াশোনা করাতে পারবে। সো আমি এভাবে করেই দেখি যে তারা আমাদের উত্তরাধিকারী হিসেবে আ আ আছে আমাদের স্কুলে এবং তারাই হচ্ছে গিয়ে সেটা এখানে হোক, বাইরে হোক বা তারা কিন্তু মানুষকে বিভিন্নভাবে হেল্প করবে। একটা মানুষের মতো মানুষ হবে আরকি। একদম। ইনশাআল্লাহ তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আপনি ইনশাআল্লাহ। তো স্টুডেন্ট জীবনে বা ছাত্র জীবনে এই প্রজেক্টের কাজ শুরু করেছেন। তো জি। সেক্ষেত্রে কি আপনার লেখাপড়া জীবনে কোনো বাধা এসেছে বা লেখাপড়া সাময়িকভাবে বন্ধ হয়েছে? যেহেতু আপনি পুরো মনোযোগটাই আপনার এই কাজটাতে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি হার্মফুল হয়েছিলেন কিনা? বা ওটা কিভাবে ম্যানেজ করতেন আপনি? আহ আমার আসলে আ অনেকগুলো কথা মনে পড়ে গেল যখন আগে বকা শুনতাম এই হুম, কাজের হুম। জন্য। অনেকে বকা দিত যে, "কেন পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে?" হ্যাঁ, অফ কোর্স আ পড়াশোনার আ পড়াশোনাতে অবশ্যই একটা ইফেক্ট পড়েছিল। যখন শুরু করেছিলাম তখন আসলে বুঝিনি। একটা হুম, হুম। প্যাশন বেস করেছিলাম। ওই ব্যালেন্সটা কিভাবে করতে হয় ১ম ২-৩ বছর আসলে বুঝি নাই। সো পড়াশোনার একটা অবশ্যই একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ টাইম টু টাইম যখন বোঝা শুরু করেছি যে আমি কিভাবে ব্যালেন্স করতে পারবো,
তখন দেখা গেছে যে না, আমি পড়াশোনাটাকে ঠিক করে নিতে পেরেছি। আমার গ্র্যাজুয়েশন শেষ করতে একটু সময় লেগেছে। এটা একটা কারণ ছিল যে আমি ২ টা সেমেস্টার ড্রপ দিয়েছিলাম। শুধুমাত্র আ আ হচ্ছে গিয়ে এই প্রজেক্টটাকে স্মুথলি চালানোর জন্য। ব্যাকগ্রাউন্ডে আরো অনেক স্টোরি আছে। সো দেখা গেছে যে এটার জন্য বাসায় অনেক বকাঝকাও শুনতে হয়েছে। বাট আমি আমার কাজের মাধ্যমে আ মানে আমার ফ্যামিলিকে দেখাতে পেরেছি যে আমি যা করছি আ এটার একটা লজিক আছে এবং আমি এই অর্গানাইজেশনটাকে দাঁড় করাতে পেরেছি। সো আমার মনে হয় যে এইটাকে কেউ ইন্সপিরেশন হিসেবে যেন আ অনেকে বলে যে, "আচ্ছা আমি তো একটা জিনিস করার সময় একটু পড়াশোনা নষ্ট হতেই পারে।" অবশ্যই হুম, হুম। হতে পারে। কিন্তু আপনি যদি আপনার মনোবলটা ওরকম থাকে যে আমি যদি আমার একটা দিকে আমি ব্যালেন্স নাও করতে পারছি, আমি যে জিনিসটাকে যেন করছি সেটাকে খুব সুন্দর করে দাঁড় করাতে পারি, প্রতিষ্ঠিত একদম। করতে পারি। এখানেই কিন্তু হচ্ছে গিয়ে আ পুরো বিষয়টা দাঁড়ায়। মানে পুরো সার্থকতাটা দাঁড়ায়। তো আমার মনে হয় যে আমি যে জায়গাগুলা আমার হয়তোবা আমি ঠিক করতে পারিনি, ব্যালেন্স করতে পারিনি। কিন্তু আমি কভার করে দিয়েছি আমার কাজের মাধ্যমে একটা আ অর্গানাইজেশনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আচ্ছা, ধন্যবাদ। নিয়মিত যখন আমাদের ক্লাসগুলো হয় আপনার প্রতিষ্ঠানে, তখন সেটা সপ্তাহে কতদিন নিচ্ছেন ক্লাসটা আপনি? ব্যালেন্স আমাদের করছেন ৬ দিন কিভাবে? ৬ দিন ক্লাস ৬ দিন। হয় এবং আমরা আচ্ছা। গভর্নমেন্ট যেহেতু আমরা এনসিটিবি কারিকুলাম হুম, ফলো হুম। করি তো, সো আমরা গভর্নমেন্ট অনুযায়ী যেভাবে একটা বাচ্চা পড়ে একটা গভর্নমেন্ট স্কুলে বা একটা প্রাইভেট স্কুলে, হুম, হুম। প্রত্যেকটা জিনিস সেইম ভাবে ছুটি মেইনটেইন করে পড়াশোনার সিস্টেম, এক্সামের সিস্টেম, অ্যাসেসমেন্ট সিস্টেম প্রত্যেকটা জিনিস সেইম ভাবে করা হয়। আচ্ছা, সিলেবাসটাও তার মানে সরকারি সিলেবাস ফলো করছেন আপনারা? সরকারি নিয়ম অনুযায়ী আমরা ফলো করি। প্রত্যেকটা স্কুলের আলাদা করে সিলেবাস করা থাকে। বাট হুম, গভর্নমেন্ট হুম। একটা গাইডলাইন দেয়া থাকে যে সিলেবাসটা কিভাবে করতে হবে। সো আমরা ওই পুরো গাইডলাইন অনুযায়ী আমরা সিলেবাস করে আ করি আরকি আমাদের পুরো স্কুলটাতে। আচ্ছা, ধন্যবাদ। ভবিষ্যতে এই প্রজেক্ট নিয়ে আর কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা আছে কিনা? আপনি বলছেন যে ভার্সিটি হবে, কলেজ হবে। এটার পাশাপাশি আর কি চাচ্ছেন? আপনার স্বপ্নটা আরো কতদূর আছে আমরা জানতে চাই। আসলে স্বপ্ন তো অনেক বড় থাকে। আ জি। তবে আমরা চাই যে আ বাংলাদেশের যে এডুকেশন সেক্টরটা আছে, এখানে যেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এর একটা বড় কন্ট্রিবিউশন থাকে। এবং বাংলাদেশ আ যে একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছে তাদের শিক্ষার মাধ্যমে, ওই শিক্ষার মাধ্যমে যেন আমরাও বাংলাদেশে আ আ একসাথে হাত মিলিয়ে আমরা যেন আ এই একটা একটা শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম যেন আমরা উপহার দিতে পারি। এবং এটার পাশাপাশি আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেটা আমরা কিভাবে প্রত্যেকটা জেলায়, জেলায় যেন আমরা স্কুল করতে পারি এবং এই স্কুলের মাধ্যমে শুধুমাত্র পড়াশোনা সেটাই না, বরঞ্চ নৈতিকতা আ তারপরে ধরেন যে এই জিনিসগুলো ছড়াই দিতে পারি। এবং এইটাকে যেন কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা এলাকা ভিত্তিক উন্নয়নগুলো করতে পারি। কারণ একটা জায়গায় বাচ্চারা শিক্ষিত হলে এলাকার উন্নয়নটা এমনি হয়। সো জি, এটা একদম ডিপেন্ড ঠিক। করে যে আমি একসাথেই আসলে বাধা কিভাবে আসলে। কাজ করছি। জি। যে আপনি ব্যক্তি জীবনে কাউকে অনুকরণ করেছেন কিনা? বা আমি জানতে চাচ্ছি অনুপ্রেরণা আছে কিনা? আপনার এই ধরনের একটা লাইফ লিড করার জন্য। আপনি তো প্রফেশনাল জীবনে অন্য কিছুও হতে পারতেন। বাট আপনি এরকম একটা জীবন বেছে নিয়েছেন। আপনি কাউকে ফলো করেছেন কিনা? জি। বা কেউ আইডল আছে কিনা আপনার জীবনে? আমার জীবনের সবচেয়ে বড় আইডল হচ্ছে আমার বাবা। আমার হুম, হুম। বাবাকে আমি সবসময় দেখেছি যে উনার একটা খুব মানুষকে হেল্প করার একটা মেন্টালিটি। এবং আ যেমন ছোটবেলায় যখন আব্বুর সাথে বাইরে যেতাম, আ হয়তোবা কোথাও নেমে কোনো কিছু কিনতে গেলে কোথায় দরদাম করতে হবে এটা উনি জানতেন। যে আমার কার সাথে দরদাম করতে হবে জিনিস কিনতে গেলে। সো ইটস আ অ্যাক্ট অফ হিউম্যানিটি। আ তেমন মানুষের সাথে কথা বলা বা কেউ যদি ভুল করে দিত, তাহলে ওকে আসলে মেরে যে বুঝাতে হবে, বকা দিয়ে বুঝাতে হবে জরুরি না। আমি তাকে যদি বুঝাতে পারি, আমি সবভাবেই বুঝাতে পারব। সো আমার মনে হয় যে বাবার কাছ থেকে আমি সবচেয়ে আ সুন্দর যে জিনিসটা পেয়েছি, খুব গর্ব করে বলি সেটা হচ্ছে ধৈর্য। আ এবং আমার মনে হয় যে আমার জীবনে আ এই ধৈর্যটা আ আমাকে আজকে মানে এই আদনান বানিয়েছে যে আমি মানুষের জন্য অনেক কিছু করতে পারছি। আমি
ধরে রাখতে পেরেছি। আমার কারণ এই অর্গানাইজেশন করতে কিন্তু এখন মনে হয় যে আমি একটা অর্গানাইজেশনের চেয়ারম্যান, শুনতে খুব সুন্দর লাগে। কিন্তু এটার পিছনে কিন্তু অনেক স্ট্রাগল থাকে, অনেক না একদম। ঘুমানো রাত থাকে, অনেক না আরাম করা দিনগুলো থাকে। হ্যাঁ? অনেক সকাল ঘুম থেকে উঠা, ঘুম নষ্ট করা এই জিনিসগুলো থাকে। সো এইটা কিন্তু একটা ধৈর্য লাগে এটাকে ধরে রাখতে, গিভ আপ না করতে। তো আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় আইডল আমি আমার বাবাকে মনে করি এবং তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস পাওয়াটা ছিল ধৈর্য এবং মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা। ধন্যবাদ। আসলে আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে শেষে জানতে চাইবো আমাদের তরুণ নবীনরা যারা সমাজসেবী হয়ে উঠতে চাচ্ছে কিন্তু নানা কারণে পাচ্ছে না, প্রতিবন্ধকতা তো থাকেই মানুষের জীবনে। সেটা অর্থের অভাব হতে পারে বা সঠিক পরিকল্পনার অভাব। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিভাবে তারা শুরু করতে পারে? আমি এতটুকুই বলবো যেটা আমি আমার অনেকগুলো হয়তোবা যেখানে গিয়েছি কথা বলার সুযোগ হয়েছে বলেছি যে, সঠিক পরিকল্পনাটা সবচেয়ে বেশি দরকার। কারণ টাকা এমন হুম, একটা হুম। জিনিস যে আপনার পরিকল্পনা যদি সঠিক হয়, আপনি কিন্তু টাকাটা বা এই অর্থটা কিন্তু পেয়ে যাবেন। এবং ইটস জাস্ট যে আপনি আপনার পরিকল্পনাটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারছেন কিনা। যেমন এমা ওয়াটসনের একটা কথা আছে যে, "পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের স্বপ্নকে আরেকজনের চোখে দেখানো।" ঠিক আছে? সো আমার মনে হয় যে আমি যদি আমার পরিকল্পনা সুন্দর থাকে, আমি আমার স্বপ্নটাকে আরেকজনকে দেখাতে পারবো। আর আরেকজনকে দেখানো মানে হচ্ছে আমি সেই জায়গা থেকে সব সাপোর্ট গুলো নিতে পারবো। কারণ টাকা এমন একটা জিনিস যে আপনার যদি আ কাজটা সুন্দর হয়, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাই না? আমরা তো সমাজে দেখি যে অনেকে কাজ করতে চাচ্ছে। আর ২য় জিনিস আমি বলব যে এই যে আমি যদি প্যাশন ফিল করি, আমি যদি অ্যাকচুয়ালি ফিল করি যে আমি এই কাজটা করতে চাই, তাইলেই যাতে আমি আমার সময়, আমার অর্থ, আমার সবকিছু এটাতে ইনভেস্ট করি। যদি আমার কাছে আমি যদি এই কাজটাকে ফিল করতে না পারি, আমার মনে হয় না যে এই কাজটা আমার করা উচিত। কারণ কাজ কিন্তু একটা ফিল করার বিষয় আছে। আপনি যেকোনো কাজ করেন না কেন? আপনি ইবাদত করেন বা আপনি আ কাজ করেন বা আপনি প্রেম করেন। সো হোয়াটএভার ইট ইস সবকিছু কিন্তু একটা ব্যাপার থাকে যে অনুভূতির একটা ব্যাপার থাকে। আমার মনে হয় যে হুম, হুম। আমি যতক্ষণ পর্যন্ত আমার ওই কাজটাকে অনুভব করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ওই কাজে সার্থকতা খুঁজে পাবো না। সো এই জি, দুটো জিনিস একদম আমি ঠিক মনে কথা করব বলেছেন। যে হুম, হুম। আ আমার মনে হয় থাকা উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে যারা কাজ হ্যাঁ। করতে চায়। আশা করছি আপনার এই কথাগুলো প্রেরণা স্বরূপ নিবে। তারা অনেক অনুপ্রাণিত হবে। যারা নতুন উদ্যোক্তা আছে এবং সমাজসেবী হিসেবে গড়ে উঠতে যাচ্ছে নিজেদের মধ্যে। আজকে আর কালকে ফোন করব না। আশা করছি আপনি ভালো থাকবেন। আগামীর কোনো পর্বতে আবার আপনার সাথে কথা হবে আমাদের। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতটা সময় ধরে আমাদের আয়োজনকে উপভোগ করছিলেন, অসংখ্য ধন্যবাদ। মানবতার সাথে থাকবেন, সুন্দরের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। সকলের জন্য শুভকামনা নিয়ে শুভ প্রার্থনার সাথে শেষ করছি। খোদা হাফেজ।